তো যারা এই মুহূর্তে ডিপ্লোমা সেমিস্টার এক্সামিনেশন দিতে চলেছো, তোমরা কিভাবে কি উপায়ে ভালো করে যদি লিখো তাহলে তোমরা বেশি নাম্বার পাবে বা ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারবে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। অবশ্যই যারা বেশি বেশি নাম্বার পেতে চাও, একটু ভালো করে হচ্ছে খাতাটাকে লিখতে চাও, কোন উপায়ে লিখলে কোন পদ্ধতিগুলো ফলো করলে তোমরা সেখানে ম্যাক্সিমাম সাকসেস পেতে পারবে ডিপ্লোমা সেমিস্টার এক্সামিনেশনে, সেটাকে নিয়ে কিন্তু কথা বলবো। তো অবশ্যই যারা সেমিস্টার এক্সামিনেশন দিতে যাচ্ছ, যাওয়ার আগে কিন্তু এই ভিডিওটা কিন্তু একবার কিন্তু প্রপার ভাবে কিন্তু দেখে কিন্তু যাবে, ঠিক আছে? প্রপার কিন্তু আজকে কথা বলবো আমরা অনেকগুলো বিষয়, কি কি বিষয়ে কথা বলবো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে প্রথমে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রি এক্সামিনেশন প্রিপারেশন, ঠিক আছে? তারপরে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন এন্ড রাইটিং স্কিল। তারপরে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি। তারপরে কথা বলবো সাবজেক্ট স্পেসিফিক টিপস। দেন তারপর হলো কমন মিস্টেক টু অ্যাভয়েড, যেই মিস্টেকগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই কতগুলো পয়েন্টে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কিন্তু লাইক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু সবাই মিলে জয়েন কিন্তু হয়ে যাবে। আর সবাইকে বলছি একবার এই ভিডিওটা দেখে নাও, কারণ অনেকেই কিন্তু কমপ্লেন করো, দাদা আমি ভালো করে লিখে এসেছি সেমিস্টার এক্সামে, তাও আমাকে কিন্তু কম নাম্বার দেওয়া হয়েছে। তো অবশ্যই এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করো অবশ্যই তুমি কিন্তু আর কম নাম্বার পাবে না, ভালো লিখার সাথে সাথে তুমি বেশি নাম্বারটাও পেতে পারবে। কিছু জিনিস তোমাদের কিন্তু অবশ্যই দেখে কিন্তু এক্সামিনেশন কিন্তু দিতে কিন্তু যাওয়া উচিত। এটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন পড়াশোনা করতাম আমি এই জিনিসগুলো কিন্তু ফলো কিন্তু করতাম। তো দেখো, প্রথমে আলোচনা করব আমাদের এক্সাম প্রি এক্সাম প্রিপারেশন, মানে এক্সাম দিতে যাওয়ার আগে আমার কিরকম প্রিপারেশনটা থাকা উচিত। তো দেখো, প্রথমে আমি আলোচনা করব নাইট বিফোর স্ট্র্যাটেজি। নাইট বিফোর স্ট্র্যাটেজি, তো দেখো একদিন আগে মানে এক্সামের একদিন আগের রাতে তোমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো দেখো, যাদের হচ্ছে এটা আমি বলছি, যাদের হচ্ছে এক্সামিনেশন 11টার সময় আছে, ঠিক আছে? 11টার সময় একটা এক্সাম হবে, একটা এক্সাম হবে তোমার 2টো থেকে, তাই না? তো যাদের 11টা এক্সাম আছে তারা মোটামুটি 9টার মধ্যে কিন্তু তোমাদের পড়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিও। যা যা পড়া আছে পুরো কমপ্লিট করে নিও। 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিও, 10টার মধ্যে ঘুমিয়ে যেও। তাহলে তুমি 8 ঘন্টা ঘুমালে তুমি মোটামুটি এখানে 6টায় কিন্তু উঠে তুমি আরেকটু পড়াশোনা করে কিন্তু এক্সামটা কিন্তু দিতে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু যাদের দুটো এক্সামিনেশন আছে তারা কিন্তু একটু 12টা 1টা পর্যন্ত তোমরা কিন্তু আরামসে পড়াশোনাটা করতে পারবে। তো অবশ্যই এক্সাম দিতে যাওয়ার আগের দিন কিন্তু কেউ 8 ঘন্টা কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু ঘুমাবে। কারণ ঘুমটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। তুমি যদি প্রপার না স্লিপ নাও, প্রপার যদি তুমি না ঘুমাও, তাহলে তুমি এক্সাম হলে কিন্তু যে উইক ফিল করবে, তোমার ঘুম পাবে। তুমি ভালো করে তোমার জিনিসগুলো রিকল হবে না। কোনো কোয়েশ্চেনে তুমি ভালো করে আনসার কিন্তু রাইট কিন্তু করতে পারবে না। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এক্সাম দিতে যাওয়ার আগের দিনের যে রুটিনটা সেটা আমি বলে দিলাম। এবারে দেখো আসছে এসেনশিয়াল মেটেরিয়ালস। মেটেরিয়ালস দেখে নাও কি, কি তোমাকে এক্সাম দিতে যাওয়ার আগে নিয়ে যেতে হবে। কারণ দেখো, অনেক সময় না আমরা কি হয় যে এত তাড়াহুড়া, পড়াশোনার এতই চাপ, এতই আমাদের হচ্ছে সেমিস্টারের চাপ, তার জন্য আমরা এই জিনিসগুলোই ভুলে যাই। তো দেখো, তোমাদের যেই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড যেটা তোমাদের হয় সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এইবারে হয়তো তোমাদের হচ্ছে একটা আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের হয়তো নিয়ে নিয়ে যেতে হচ্ছে, তো সেটা তোমরা তো প্রপার নিয়ে যাবে। 2টা থেকে 3টে ব্লু পেন নিয়ে তোমরা যাবে। ঠিক আছে? কি বললাম? 2টা থেকে 3টে ব্লু পেন নিয়ে যাবে পুরো হচ্ছে লেখার জন্য। আর ব্লাক পেন নিয়ে যাবে 2টো তোমাদের হচ্ছে হেডিং লেখার জন্য। হেডিং মানে কি? পয়েন্ট। পয়েন্ট লিখার জন্য আলাদা কালার আর হচ্ছে বডিটা লেখার জন্য আলাদা কালার। তো দুটো কিন্তু কালার কিন্তু তোমাকে ব্যবহার কিন্তু করতে হবে। একটা কথা মাথায় রাখবে, খাতাটা তুমি যত সুন্দর তুমি দেখাবে তত কিন্তু বেশি নাম্বার পাবে। কারণ একজন টিচার মিনিমাম 1000 থেকে 1500 খাতা দেখেন। তো তিনি যখন নিয়ে চোখে দেখতে পাচ্ছেন যে এই খাতাটা ভালো লিখেছে, ভালো সাজিয়েছে, দেখতে সুন্দর লাগছে, তো এমনি তোমাকে বড় কোশ্চেনে কিন্তু সেই স্যার কিন্তু বেশি নাম্বার দিতে কিন্তু বাধ্য হবে। কিন্তু সেই জায়গায় তুমি যদি হচ্ছে একটা কালি দিয়েই তুমি লিখে যাচ্ছ, কোনো প্রপার কিছু ইউজ করছো না, সেখানে কি হবে? তোমার কিন্তু তার প্রতি একটা খারাপ ইমপ্রেশন আসবে। তো সেই হিসেবে বড় কোশ্চেনে কিন্তু তুমি কম নাম্বার কিন্তু পাবে। তো অবশ্যই কিন্তু 2 থেকে 3টে ব্লু পেন এবং 2টো তুমি ব্লাক পেন নিয়ে যাবে। ব্লু পেন দিয়ে বডি লিখবে, ব্লাক পেন দিয়ে হেডিং লিখবে। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, অনেকে কিন্তু ভুল করে। কি, কি ভুল করে? পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার এগুলো তোমরা নিয়ে যেতে ভুলে যাও। তারপরে কি করো? কলেজে এক্সাম হলে যে নিয়ে যায় তার কাছে তোমরা চাও। চেয়ে কত? এগুলো কিন্তু একদম করবে না। পেন্সিল, স্কেল, ইরেজার মানে কি আমাদের রবার বাগেরা যেগুলো বলি, শার্পনার মানে লেড ছোলা, এগুলো তোমরা সবগুলো কিন্তু মানে পুরো জ্যামিতি বক্সটাই তোমরা নিয়ে যাবে। কারণ তোমাদের ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম আঁকার জন্য তোমাদের পাশের যে বন্ধু আছে তাকে চাইবে। তার হয়তো সেই সময় আঁকা আছে। তো এই কারণে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হতে পারে। তো এই সব জিনিসগুলো কিন্তু সবাই কিন্তু আগে থেকে কিন্তু নিজের জিনিস নিয়ে কিন্তু যাবে। আর কি? আর অবশ্যই কিন্তু ক্যালকুলেটর। তোমাদের ম্যাথ আছে, ম্যাথে তোমাদের ক্যালকুলেটর কিন্তু অ্যালাও আছে। ক্যালকুলেটর মানে কি? যেটা আমাদের হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো সবাই কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু নিয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু সবাইকে অবশ্যই নিয়ে যেতে হবে।
এবারে দেখো মেন্টাল প্রিপারেশন, এটা কিন্তু খুবই দরকার। ফিজিক্যাল প্রিপারেশন নিয়ে বললাম যে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, খাওয়া দাওয়া ঠিক টাইমে করতে হবে, ঠিক আছে? তো তার সাথে সাথে মেন্টাল প্রিপারেশনটাও কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমাদের শারীরিকভাবে আমাদের যতটা স্ট্রং থাকা দরকার, মেন্টালি ভাবেও আমাদের ততটাই কিন্তু স্ট্রং থাকা দরকার। তো তোমার কিন্তু একটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে আই এম দ্য বেস্ট অ্যান্ড আমার প্রিপারেশন ভালো আছে, আমি ভালো করে লিখতে পারবো, আমার সবকিছু মনে আছে। এক্সাম হওয়ার আগে একটা আমাদের প্রবলেম কি হয়, আমাদের মনে হয় যে আমরা সব ভুলে যাচ্ছি, আমাদের কিছু মনে নেই। এটা সবাইকার হয়। তো এটাকে নিয়ে কিছু মানে ভুল ইয়ে করার কিছু নয়। তোমাকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে। কি বললাম? কনফিডেন্ট থাকতে হবে। ঠিক আছে? এবং তোমাকে প্র্যাকটিস কিন্তু করতে হবে। মানে তোমার রিভিশন কিন্তু করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? এটা আমাদের পয়েন্টটা হয়ে গেল প্রি এক্সাম প্রিপারেশন। মানে এক্সাম দিতে যাওয়ার আগের এটা প্রিপারেশনটা আমি বলে দিলাম। ঠিক আছে? আরেকটা এখানে আমি এড করে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা একটা ওয়াটার বোতল নিয়ে যাবে। ওয়াটার বোতল নিয়ে যাবে। কারণ এখন গরম কাল চলছে। ঠিক আছে? ওয়াটার বোতল কিন্তু নিয়ে যাবে। জলের বোতল কিন্তু নিয়ে যাবে। কারণ গরমকাল চলছে, গরমকাল মানে তোমার কিন্তু জলটা ভালো লাগবে, গলা শুকিয়ে যেতে পারে, তো জল কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে। এবারে আসছি আমরা এখানে প্রিপারেশন অ্যান্ড রাইটিং স্কিল, এটা কিন্তু তোমাদের এক্সাম হলে যখন তুমি পরীক্ষাটা দিবে সেই টাইমে তোমাদের কিন্তু কাজে লাগবে। তো ভালো করে দেখে নাও, সবাই কিন্তু একটা কোনো পয়েন্ট মিস করবে না। তোমাদের জন্য ভিডিওটা খুব রিসার্চ করে বানানো হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে ফিডব্যাকটা দেবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ইচ এন্ড এভরি ওয়ান যতজন দেখছো। প্রথমে আসছে দেখো জেনারেল লেআউটে আমরা আসছি, এখানে তোমরা খাতাটা কিভাবে লিখবে দেখো। তোমায় কিন্তু বেশি কাটাকাটি করে চলবে না, নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড রাইটিং হতে হবে, যেমন এক্সামিনার দেখেই যেমন তার মনে হয় যে না ছেলেটা হচ্ছে এটা ভালো লিখেছে। মানে হাতের লেখাটা এমন হবে যেই আমার যে ওয়ার্ড গুলো আমি লিখবো সেগুলো বেশি টানা যেমন না হয়, বা যেমন না বেশি বাচ্চাদের মতো যেমন না হয়। মানে হ্যান্ড রাইটিংটা কিন্তু ভালো আমাকে কিন্তু করতে হবে। প্রপার স্পেসিং বিটুইন ওয়ার্ড, মানে সাপোজ ধরো এখানে আমি লিখছি হচ্ছে এখানে ওয়ার্ড, তার মানে এই যে একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড এগুলো ওয়ার্ডগুলোর মধ্যে যে স্পেসিং সেটা কিন্তু আমাকে ঠিকঠাক ভাবে কিন্তু দিতে হবে। বেশি দূরেও নিয়ে যাওয়া যাবে না, বেশি কাছেও নিয়ে আসা যাবে না, একটা মেনটেন করতে হবে প্রপার। ইউজ প্রপার মার্জিন, এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকে কিন্তু মার্জিনই দেয় না। তোমাদের যে খাতাটা থাকে এক্সাম হলে, তোমাদের এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের খাতা কোশ্চেন দিয়ে দেওয়া হয়। তো প্রপার তোমরা কি করবে, মার্জিন টেনে নেবে, প্রপার মার্জিন এরকম করে মার্জিন টেনে নেবে, প্রত্যেকটা পাতা আগে তোমরা মার্জিন টেনে নেবে, যাতে মার্জিন যেমন না ভুল হয়। আর অবশ্যই মার্জিনটা একটু ইকুয়াল ভাবে টানবে, যেমন না যে বেশি বড়ও না হয় বেশি ছোটও না হয়, যেমন দেখতে খাতাটা অ্যাকচুয়ালি দেখতে যাতে আমার ভালো লাগে, আর কিছু না। আর কি আছে দেখো, কনসিস্টেন্স ফরম্যাটিং স্টাইল, মানে দেখো আমাকে একই ফরম্যাটিং স্টাইলে লিখতে হবে। মানে সাপোজ ধরো হচ্ছে আমি কোন একটা প্যারাগ্রাফ শুরু করছি, তার মানে কি প্রথম ওয়ার্ডটা আমাকে এখানে ক্যাপিটাল করতে হবে, দেন আমাকে সবগুলো স্মল করতে হবে। এই জিনিসগুলো আমাকে মেনটেন করা, ফুল স্টপ দেওয়ার পরে তোমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা, এই জিনিসগুলো তোমার কিন্তু মেনটেন কিন্তু করতে হবে। একটা কথা মাথায় রাখবে, খাতা তোমার যত সুন্দর হবে এক্সামিনার তোমাকে তত বেশি নাম্বার দেবে। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবে। যেই জিনিসটা ভালো দেখায় সেই জিনিসটাই বিক্রি হয়, এটা সবসময় মাথায় রাখবে। जो दिखता है वही बिकता है, আমাদের কথাই আছে কিন্তু। যেই জিনিসটা যত ভালো দেখাবে সেই জিনিসটার দাম তত বেশি। তো অবশ্যই যেমন খাতাটা আমার যেমন সুন্দর যেমন হচ্ছে দেখায়, ঠিক আছে? এবারে দেখো আনসারটাকে তুমি স্ট্রাকচার করবে কি করে, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন, অনেকেই কি করে না পয়েন্ট করে কিন্তু মানে আনসার কিন্তু লেখে না, তারা কি করে পুরো প্যারাগ্রাফের মতো কিন্তু আনসার কিন্তু লিখতে শুরু করে। না, আমাকে একটা কোশ্চেন দিয়েছে যে কোনো কোশ্চেন, আমি কি করব, প্রথমে তার ইন্ট্রোডাকশনটা লিখলাম এক ৩ টে লাইনে, দেন থেকে পয়েন্ট ১ নম্বর পয়েন্ট, ২ নম্বর পয়েন্ট, ৩ নম্বর পয়েন্ট, এরকম করে পয়েন্ট দেওয়া শুরু করলাম। পয়েন্ট দিয়ে তার হচ্ছে এক্সপ্লেনেশন, ১ নম্বর পয়েন্ট হেডিং দিলাম, হেডিং এ তার এক্সপ্লেনেশন দেওয়া শুরু করলাম। ২ নম্বর পয়েন্ট হেডিং দিলাম, তার এক্সপ্লেনেশন দেওয়া শুরু করলাম। তো সবসময় কিন্তু আমাকে পয়েন্ট ওয়াইজ কিন্তু করতে হবে। পয়েন্ট ওয়াইজ তুমি যত করবে তত কিন্তু এক্সামিনার তোমাকে পয়েন্টের হিসেবে কিন্তু নাম্বার দেবে। যদি এক্সামে যদি ৫ নাম্বারের কোনো কোশ্চেন থাকে তাহলে সেখানে মিনিমাম 5 to 6 পয়েন্ট কিন্তু তোমাকে দিতেই হবে। ঠিক আছে? তুমি যদি এর থেকে কম দাও তোমার কিন্তু প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করবে ৫টা থেকে ৬টা পয়েন্ট দেয়ারই দেয়া। ঠিক আছে? মানে যা হোক করে তোমাকে ৫টা থেকে ৬টা পয়েন্ট কিন্তু ভজাতে হবে। আর এই ৫টা থেকে ৬টা পয়েন্ট যে দিবে প্রত্যেকটা পয়েন্টের নিচেও তো তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তার সম্বন্ধে ওই যে পয়েন্টটা দিয়েছো তাকে এক্সপ্লেনেশন করে লিখতে হবে। তো সেই এক্সপ্লেনেশনটাও মিনিমাম ৩ লাইনের হতে হবে। এই যে বলছে ম্যাক্স ৩ লাইন প্যারাগ্রাফ। ৩ টে লাইনের বেশি প্যারাগ্রাফ কিন্তু লিখবে না। কারণ প্যারাগ্রাফ না স্যারেরা না অতটা পড়তে চায় না। কারণ কি ধরো একটা তুমি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাকে এরকম প্যারাগ্রাফ স্টাইলে তুমি লিখেই গেছো। এটা পুরো একদম একটা পাতা ভর্তি করে দিচ্ছ। সেই স্যারটা কিন্তু বিরক্ত হয়ে যাবে যে আমি এটা কি লিখবো? এতটা কে পড়বে? তাতে করে তুমি পয়েন্ট ওয়াইজ যদি করো, স্যার কি করবে বলতো? তোমার পয়েন্ট গুলো পড়বে। পয়েন্ট গুলো পড়ে সে যখন দেখতে পাবে যে হ্যাঁ, এই কোশ্চেনটার জন্য এই পয়েন্ট গুলো ঠিক, তখনই তোমার কিন্তু সেখানে ফুল নাম্বারটা কিন্তু দিয়ে দিবে। তো অবশ্যই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লেখাটা কিন্তু খুবই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবার দেখো ইউজ হেডলাইন অ্যান্ড বুলেট পয়েন্ট। এই যেটা বললাম যে হেডলাইন তোমাকে হেডিং কিন্তু মানে লিখতে হবে। হেডিং মানে কি তোমার হচ্ছে যেটা তুমি বললাম পয়েন্ট, পয়েন্ট ওয়াইজ করে কিন্তু তোমাকে লিখতে হবে। মানে ১ নম্বর ২ নম্বর সবাই দেখো কেউ কিন্তু রোমানে কিন্তু লিখবে না। রোমান মানে কি ১ ২ এরকম ভাবে কিন্তু লিখবে না। সবাই এটা কিন্তু ভুল প্র্যাকটিস। ১ নম্বর
2 নম্বর এরকম করে কিন্তু তোমরা পয়েন্ট কিন্তু করবে। এটা কিন্তু সবথেকে একটা বেস্ট। ঠিক আছে? এবারে দেখো আছে আন্ডারলাইন কিওয়ার্ড ডিউরিং রিভিশন। তো দেখো যেগুলো তোমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তোমার কিন্তু আন্ডারলাইন করতে হবে। মানে সাপোজ ধরো আমি এখানে পয়েন্ট লিখলাম। সাপোজ এটা এবিসি একটা পয়েন্ট লিখলাম। এবিসি পয়েন্টটা কিন্তু এরকম করে কিন্তু আমার আন্ডারলাইন কিন্তু করতে হবে। আন্ডারলাইন করে এখানে কোলন দিলে কোলন দিয়ে কিন্তু তুমি কিন্তু লেখা কিন্তু স্টার্ট করবে। ঠিক আছে? যেমন দেখতে যেমন সুন্দর লাগে। সবথেকে এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের দেখতে যেমন জিনিসটা যেমন সুন্দর কিন্তু লাগে। তো এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমাদের কি এক্সামে যে আমি কোশ্চেনটা লিখবো তার স্ট্রাকচার। এই স্ট্রাকচার কিন্তু আমাকে কিন্তু লিখতে হবে। এবারে আসছি দেখো আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট যে ডায়াগ্রাম ইউজ। এক্সামিনে তোমরা কিন্তু অনেকেই ভালো লিখে আসো কিন্তু ডায়াগ্রাম আঁকো না। তার হচ্ছে যে ছবিটা সেই ছবিটা কিন্তু এঁকে আসো না। এইজন্য কিন্তু তোমার কিন্তু স্যারেরা কিন্তু নাম্বার কিন্তু তোমাদের কেটে নেয়। ম্যান্ডেটরি ফর থিওরি সাবজেক্ট। থিওরি সাবজেক্টের জন্য কিন্তু এই ডায়াগ্রাম কিন্তু দেয়া কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। মানে যেখানে তোমার ম্যাথমেটিক্যাল নেই তোমার সেখানে মানে ছবি তোমার কিন্তু মাস্ট কিন্তু দিতেই হবে। যদি নাও লেখা থাকে তুমি যদি ছবি দাও সেখানে তোমার কিন্তু ওয়েল এন্ড গুড। তোমার কিন্তু বেশি নাম্বার দেবে। পেন্সিল ইউজ করতে হবে। সবথেকে এটা মেইন জিনিস। এইজন্যই বললাম যে পেন্সিল, শার্পনার, রাবার এগুলো স্কেল এগুলো কিন্তু তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে। কলেজে এক্সাম সেন্টারে যেয়ে যেমন না কোনো বন্ধুকে যেমন না খুঁজতে হয় যে আমার ভাই নেই তুই আমাকে দে। এটা সবাই বাড়িতে নিয়ে যাবে এবং ড্রয়িং কিন্তু তোমরা কিন্তু পেন্সিলে করবে। লেবেল ক্লিয়ারলি উইথ ফিগার টাইটেলস। তো দেখো আমাদের দেখবে প্রত্যেকটা যে ছবি আছে ছবির একটা টাইটেল থাকে যে ছবিটা কি ছবিটার নাম কি সেই নামটা কিন্তু তুমি কিন্তু সবার তার নিচে কিন্তু লিখবে। মানে সাপোজ এটা একটা ছবি এই ছবিটার নিচে কিন্তু তার যে এটা কি একটা ফিগার ছবি মানে কি আসলে ফিগার এই ফিগারের নিচে কিন্তু সেই ফিগারের নামটা কিন্তু লিখবে। এটা কিন্তু একটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এই ছবিটার মধ্যে যদি তার পার্ট থাকে এই পার্টটার নাম কি এই পার্টটার নাম কি এই পার্টটার নাম কি এগুলো কিন্তু ভালো করে কিন্তু লেবেল করবে। মানে প্রত্যেকটা ছবিতেও তো দেখো ছবিটা শুধু এঁকে দিলে তো হলো না ছবির প্রত্যেকটা পার্টকে তোমাকে দেখাতে হবে যে এই পার্টটা হচ্ছে শ্যাফট, এই পার্টটা টারবাইন, এই পার্টটা ইকোনমাইজার, এই পার্টটা বয়লার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই জিনিসগুলো কিন্তু করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই মিলে কিন্তু এই ভিডিওটা কিন্তু একটা লাইক করবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানানো। ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু একটা লাইক কিন্তু সবাই মিলে করবেই। সবার কাছে কিন্তু আমি দরকার। এবার আসি এক্সাম হল স্ট্র্যাটেজি। এক্সাম হলে দেখো এক্সাম হলের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই একটা কিন্তু ভাইটাল কিন্তু জিনিস। আমি এমন অনেক স্টুডেন্টের তোমাকে এক্সাম্পল দিয়ে দেবো তোমার কোশ্চেনগুলো লাস্টের কোশ্চেনটা পড়তেই পারেনি। না পড়ে চলে এসছে। তো এই জিনিসটা কিন্তু ভুল একটা প্র্যাকটিস। তার মানে কি তোমাকে একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে কিন্তু এই খাতাটা কিন্তু সলভ করতে কিন্তু বসতে হবে। ঠিক আছে? তো দেখো ১ম এ দেখো আমি এটা তোমার একটা ভাগ করে দেব টাইম ম্যানেজমেন্ট। তোমার কাছে দেখো এখানে মোটামুটি তোমাদের কাছে ১৫০ মিনিটের মতো থাকবে। ১৫০ মিনিট মানে কি তোমাদের যতটা টাইম আমি জানি তোমার ২ ঘন্টা ৩০ মিনিট, তাই না? ২ ঘন্টা ৩০ মিনিট, ২ ঘন্টা ৩০ মিনিট মানে তোমার ১৫০ মিনিট হচ্ছে। তো ১৫০ মিনিটের মধ্যে তোমাকে ৬০ নাম্বারের কোয়েশ্চেন লিখতে হবে। ১৫০ মিনিটের মধ্যে গিয়ে ৬০ নাম্বারের কোশ্চেন লিখতে হবে। ৬০ নাম্বারের মধ্যে এখানে তোমাদের ২০ নাম্বার থাকবে এমসিকিউ আর ৪০ নাম্বার থাকবে তোমাদের বড় কোশ্চেন। তো ২০ নাম্বার এমসিকিউ ২০ দেখো গ্রুপ ২০ নাম্বার এমসিকিউটা তোমাদের এখানে গ্রুপ এ তে থাকবে। ২০ নাম্বার এমসিকিউটা গ্রুপ এ তে থাকবে। আর ৪০ নাম্বারটা এখানে থাকবে গ্রুপ বি তে থাকবে। তাই না? তো দেখো গ্রুপ এর যে এমসিকিউ গুলো আছে, গ্রুপ এর যে এমসিকিউ গুলো আছে এগুলো তোমাকে মোটামুটি ৪৫ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে? আর বাকি যে ৮০ থেকে ৯০ মিনিট থাকবে সেটা তোমার কিন্তু গ্রুপ বি যে বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেন গুলো তোমার কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে এবং লাস্ট ১৫ মিনিট তোমাকে রাখতে হবে রিভিশনের জন্য। রিভিশন মানে কি? তুমি তো এখানে যে মুখস্থ করবে না। তোমাকে মিলিয়ে, মিলিয়ে দেখতে হবে তোমার কোশ্চেন কোনো মানে ছেড়ে গেল কিনা। অনেক সময় এমন কি হয় তাড়াহুড়োর চক্করে মাঝে ধরো একটা কোশ্চেন তুমি ছেড়ে দিয়েছো। তুমি বুঝতেই পারো না আমার এই কোশ্চেনটা ছাড়া হয়ে গেছে। তো আমাকে তারপরে কোশ্চেনটা দেখে, দেখে মিলাতে হবে যে আমি ১ এর এমসিকিউটা ঠিক লিখেছি কিনা, ২ এর এমসিকিউটা ঠিক এরকম করে কোশ্চেনটা পুরো পেপারটা তোমাকে রিভাইজ করতে হবে যে আমার সমস্ত পয়েন্ট, সমস্ত কোশ্চেন, সমস্ত এক্সপ্লেনেশন সব ঠিকঠাক আসছে কিনা এটার জন্য তোমাকে ১৫ মিনিট কিন্তু দিতেই হবে। কারণ অনেক সময় এমন হয় যে লিখার চক্করে আমরা কি করেছি আমাদের দরকার ৫ টা দাগ কমপ্লিট করার আমি ৪ টা দাগ করে চলে এসেছি। মানে কি আমি ৪ ৮ ৩২ নাম্বার লিখে এসেছি ৪০ নাম্বার বড় কোশ্চেনের মধ্যে। একটা দাগ আমি লিখতেই ভুলে গেছি। তো এই জিনিসটা যেমন না হয় বারবার আমাকে কিন্তু মিলিয়ে, মিলিয়ে কিন্তু দেখতে হবে। এই ১৫ মিনিট আমাকে মিলানোর জন্য আমি রাখবো এবং কোনো এক্সাম হলে যা তোমরা চেষ্টা করবে যারা প্রিপারেশন ভালো আছে তারা নিজেরাই লেখার। কোনো বন্ধু-বান্ধবীর কোনো সাপোর্ট নেওয়ার কিন্তু কোনো দরকার নেই বা সাপোর্ট নিলেও আমি এক্সট্রা টাইমে যেয়ে নেবো। আমার আগে কমপ্লিট হবে, দেন আমি কারো সাথে কথা বলবো। এটা কিন্তু তোমরা সবসময় মাইন্ডসেট কিন্তু রাখবে। তারপরে আসছে দেখো কোশ্চেন সিলেকশন এটা তো সবথেকে ভাইটাল জিনিস একটা। কেন ভাইটাল জিনিস বলছি? দেখো তোমাদের যে লিখার যে টাইম, লিখার টাইমের আগে কিন্তু তোমরা আগে কোশ্চেন পেপার কিন্তু দিয়ে দেওয়া হয়। তোমাদের বলা হয় যে কোশ্চেন পেপারটা এখন পড়ো ১০ মিনিট পড়ো বা ৫ মিনিট পড়ো তারপরে তোমাকে আনসারের যেই কপি সেটা দেওয়া হবে দেন তুমি লিখা তোমার অ্যাকচুয়াল যে ১৫০ মিনিটের টাইম বা ২ ঘন্টা ৩০ মিনিটের টাইম সেটা শুরু হবে। তো তোমার এই যে তোমাকে আগে ভাগে যে কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছে এই কোশ্চেন পেপারটা তোমার মুখ দেখানোর জন্য দিচ্ছে না। কোশ্চেন পেপারটাকে তুমি যখনই পেয়ে যাচ্ছ তোমাকে কি করতে হবে একের দাগ থেকে তুমি পুরো লাস্ট পর্যন্ত তোমাকে কোশ্চেন পেপারটা পড়তে হবে যে কি কি কোশ্চেন এসছে এবং কোশ্চেনটা কি করতে হবে তোমাকে পুরোপুরি দাগ দিতে হবে কেমন করে রিড ফুল পেপার ফার্স্ট প্রথমে তোমাকে পুরো পেপারটা হচ্ছে মানে পড়তে হবে সাপোজ ধরো এখানে তোমার গ্রুপে
গ্রুপ এ আছে। গ্রুপ এ তে কি আছে এমসিকিউ আছে। তুমি এমসিকিউ একটা পড়লে আমি এটা পারবো। সঙ্গে সাথে দাগ দিয়ে দিলাম। দাগ দিলাম মানে কি কোয়েশ্চেনটা দাগ দিয়ে দিলাম, এটা এই কোয়েশ্চেন আমি পারবো। ২ নম্বরটা পড়লে দাগ দিলাম। পারবো মানে দাগ দিয়ে দিলাম। ৩ নম্বরটা পারছো না মানে দাগ দেব না। ৪ নম্বরটা আবার দেখলে পারছো মানে দাগ দেব। এরকম করে তোমাকে আগে যতক্ষণ তুমি খাতাটা পাচ্ছ, লিখার খাতাটা, তার আগে যে তুমি কোয়েশ্চেন পেপারটা পেয়ে যাচ্ছ, তোমাকে পুরো কোয়েশ্চেন পেপারটা A to Z তোমাকে পুরোপুরি দেখে নিতে হবে। যে ১ থেকে লাস্ট পর্যন্ত গ্রুপ বি পর্যন্ত তোমার হচ্ছে কতটা কোন কোয়েশ্চেন গুলো তুমি পারছো, কোন কোয়েশ্চেন গুলো তুমি পারছো না। গ্রুপ বি টা দেখো আরো কিন্তু এখানে ভাইটাল হয়ে যাচ্ছে। কেন বলছি? গ্রুপ বি তে গ্রুপ বি তে গ্রুপ বি তে তোমার কি থাকছে? গ্রুপ বি তে তোমার থাকবে বড় কোয়েশ্চেন। এবার দেখো আমরা সবাই জানি প্রত্যেকটা দাগের মান কি থাকবে? ৮ মার্কস করে থাকবে এবং প্রত্যেকটা দাগে কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন থাকবে এবং তোমায় কিন্তু ৫ টা দাগ কিন্তু করতেই হবে ৪০ নাম্বার কমপ্লিট করার জন্য। তোমাকে কি করতে হবে? গ্রুপ বি টা তুমি পড়তে হবে যে কোন দাগটা আমি ফুল কমপ্লিট করতে পারছি। এমন নয় যে ১ এর আমি এই ১ এর যে সাব পয়েন্ট এইটা পারলাম, ২ টা আমি পারছি না। এরকম তুমি কোয়েশ্চেন গুলো চুজ করলে হবে না। তোমাকে এমন দাগগুলো চুজ করতে হবে যেই দাগের পুরো সব কোয়েশ্চেন গুলো তুমি করতে পারবে। এরকম করে তোমার কিন্তু পুরো মানে যতগুলো তোমার বড় কোয়েশ্চেন দেবে, সেই বড় কোয়েশ্চেন গুলোকে পড়ে তোমাকে ওইখানে ঠিক করে নিতে হবে যে একের মানে একের যে যতগুলো কোয়েশ্চেন সবগুলো আমি করতে পারবো। মানে আমি একের দাগটা অ্যাটেম্প্ট করব। ২ এর আমি একটা পারছি, ২ এরটা আমি পারছি না। তার মানে কি ২ টা আমি অ্যাটেম্প্ট করব না। ৩ এর আমি যতগুলো আছে সবগুলো আমি পারছি। তার মানে কি ৩ টা আমি অ্যাটেম্প্ট করব। এরকম করে তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন খাতা পাওয়ার আগেই তোমাকে দেখে নিতে হবে যে কোন কোয়েশ্চেন গুলো আমি অ্যাটেম্প্ট করব, কোন কোয়েশ্চেন গুলো আমি পারছি না, পরে আমি ট্রাই করব। এগুলো তোমার কিন্তু আগে ভাগেই কিন্তু তোমাকে চেক আউট কিন্তু করে নিতে হবে। তুমি এগুলা যদি পরে করতে যাও তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে। তোমার কোয়েশ্চেন পেপারটা তুমি অনেক আগে পেয়ে যাবে। তো এই জিনিসগুলো কোয়েশ্চেন গুলো তুমি আগেই পড়ে নেবে, আগেই দাগ দিয়ে দেবে যে আমি কোন কোয়েশ্চেন গুলো পারবো, একদম কনফার্ম পারবো এবং কোন কোয়েশ্চেন গুলো আমি পারবো না, পরে ওগুলো আমি ট্রাই করব। সেটা হল ম্যানেজ হতে পারে, সেটা যা ইচ্ছা হতে পারে। সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি এখানে আর বেশি কিছু বলছি না। দেখো, তারপরে আমরা কি বলছি? স্টার্ট উইথ বেস্ট নোন কোয়েশ্চেন। তো দেখো যেই কোয়েশ্চেন গুলো তুমি আগে পারবে, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু তুমি আগে করে নেবে। কারণ কি? দেখো, তুমি ধরো একটা কোয়েশ্চেন পারছো না, সেই কোয়েশ্চেনটা নিয়ে তুমি বসে রয়ে গেল। তার মানে তোমার টাইমটা নষ্ট হলো। এইজন্য বলছি কোয়েশ্চেন গুলোকে সমস্ত কোয়েশ্চেন গুলোকে আগে পড়ে তুমি দাগ দিয়ে দিলে যে এই কোয়েশ্চেন গুলো আমি পারবো। যতক্ষণ না তুমি খাতা পাচ্ছ। যখনই খাতাটা পেয়ে গেলে, তুমি কি করা শুরু করলে? গ্রুপের কোয়েশ্চেন গুলো করা শুরু করলে। গ্রুপে যতগুলো পারবে, সেই কোয়েশ্চেন গুলো তুমি আগে ভাগে করে যেগুলো পারবে না সেগুলো দাগ নম্বর দিয়ে ছেড়ে রেখে দিলে। মানে সাপোজ ধরো তুমি একের দাগেরটা পারলে, একের দাগেরটা তুমি লিখে দিলে, এক্সপ্লেনেশন লিখে দিলে। তোমার কমপ্লিট হয়ে গেল। ২ টা তুমি পারছো না, ২ এর দাগ নাম্বার দিয়ে ছেড়ে রেখে দেবে। মানে ছেড়ে পর্যাপ্ত একটা জায়গা রেখে ছেড়ে তুমি ৩ নম্বর কোয়েশ্চেনে চলে গেলে। তো এইটা হচ্ছে সবথেকে একটা বেস্ট প্র্যাকটিস। কারণ কি যেই কোয়েশ্চেন তুমি পারলে না, সেগুলো তুমি পরে ট্রাই করবে। তোমার টাইমটা এখানে ওয়েস্ট হলো না। তুমি ধরো ২ এরটা পারছো না, ২ টা তুমি ধরে বসে রয়ে গেলে, তার মানে কি তোমার একটা টাইমটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল। তো ওই জিনিসটা করলে কিন্তু হবে না। ওই জিনিসটা তোমাকে এভয়েড করতে হবে। ঠিক আছে? আর যখনই তুমি যেই কোয়েশ্চেন গুলো আগে পারছো, সেগুলো তুমি করে নিচ্ছ না, তোমার তখন কনফিডেন্স লেভেলটা কিন্তু বুস্ট হবে যে হ্যাঁ, আমি কোয়েশ্চেন গুলো পারছি। কিন্তু তুমি অনেকগুলো কোয়েশ্চেন পারছো না। কিন্তু সেগুলো কিন্তু তোমাকে পরে ট্রাই করতে হবে। কারণ যেই কোয়েশ্চেন গুলো আগে তুমি পারছো সিওর শট 100% সেই কোয়েশ্চেন গুলো কিন্তু দাগ নম্বর দিয়ে দিয়ে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? এবার আসছে দেখো রাইটিং রুল। কি আসছি? রাইটিং রুল। দেখো, ফলো সিরিয়াল অর্ডার ফর এমসিকিউ। তো দেখো, এমসিকিউ তোমাদের ২০ টা থাকবে। কি থাকবে? সরি ২০ টা বলছি ১৫ টা থাকবে। এমসিকিউ তোমাদের ১৫ পিস এমসিকিউ থাকবে। তোমায় করতে হবে কটা? ১০ পিস। ১০ পিস প্রত্যেকটার জন্য ২ নাম্বার তুমি থাকবে। প্রত্যেকটা তুমি যদি ১৫ টা এমসিকিউ করো কোনো অসুবিধা নাই। তুমি ১৫ টা এমসিকিউর মধ্যে ১৫ টা এমসিকিউ করতে পারো। কিন্তু তোমাকে কিন্তু সিরিয়াল ওয়াইজ করতে হবে। মানে সাপোজ ধরো তুমি একেরটা পারছো করে দিলে, ২ এরটা পারবে না, তার ২ এরটা এখানে লিখলে না, ওইটা কিন্তু করা চলবে না। ২ এর দাগ নম্বর দিয়ে ওই জায়গাটা কিন্তু একটু ফাঁকা রেখে দিচ্ছে তোমাকে, সেটা কিন্তু যেতে হবে। কি বললাম? ১ এর দাগ দিয়ে একেরটা করে দিলে তুমি পারছো বলে। ২ এরটা পারছো না কিন্তু ২ নম্বর দাগ ১ এর পরেই ২ নম্বর দাগটা দিয়ে ওই জায়গাটা তোমাকে ছেড়ে রাখতে হবে। কি বললাম? বোঝা গেল? এই যে লিভ গ্যাপস ফর আননোন আনসার। তুমি যে দাগটা পারবে না সেটার জন্য একটা পর্যাপ্ত জায়গা ছাড়া কিন্তু রেখে দেবে। অ্যাভয়েড ডিস্টার্বিং এক্সামিনার। তো দেখো এই যে তুমি পরপর সিরিয়াল ওয়াইজ কোশ্চেনটা করছো, এটার জন্য তোমার কি হবে বলতো কি? যে এক্সামিনার যে খাতা দেখবে তার কিন্তু তোমার প্রতি কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে। কেমন পজিটিভ ইমপ্রেশন? কারণ দেখো একটা যে এক্সামিনার খাতা দেখবে না, সে শুধুমাত্র তোমার খাতাটা দেখছে না, সে আরো কিন্তু তোমার ৫০০-৬০০ পিস ছেলের খাতা দেখছে। তো সে যখন তাকে যখন বারবার কোশ্চেন পেপারটা নিয়ে দেখতে হবে যে হচ্ছে ২ এর দাগের কোশ্চেনটা কি, ৩ এর দাগের কোশ্চেনটা কি, কারণ কি তুমি এলোমেলো করে রেখেছো। তো তখন কি হবে? তোমার প্রতি একটা রাগ হবে তার। যে এই ছেলেটা কোনো খাতাটা কোনো লিখতেই জানে না। শিখেইনি লিখতে এখনো পর্যন্ত। তো সে কিন্তু কি করবে না? তোমার যে বড় কোয়েশ্চেন গুলো আছে সেখানে কিন্তু তোমাকে কম নাম্বার দেবে। তো ওই সিরিয়াল ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি যদি নাও পারো ওইখানে দাগ নম্বর দিয়ে ওই জায়গাটা তোমাকে ছেড়ে কিন্তু রেখে দিতে হবে। তো এখানে তোমার এক্সামিনারের প্রতি তোমার একটা পজিটিভ ইমপ্রেশন কিন্তু পড়বে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে দেখে কিন্তু রাখতে হবে। কারো যদি কোনো পয়েন্টে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। এবার আসছে দেখো কমন মিস্টেক টু অ্যাভয়েড। এই মিস্টেক গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সেমিস্টারের ছেলেই কিন্তু করে থাকে।
প্রত্যেকটা যেটা আমি বলছি কেউ কিন্তু এই মিস্টেক গুলো কিন্তু করবে না। প্রথম মিস্টেক হচ্ছে লার্জ এন্ড বাল্কি প্যারাগ্রাফ, যেটা আমি বললাম যে একটা সাপোজ ধরো ৫ এর দাগের একটা যে কোয়েশ্চেন আছে, ৫ নাম্বারের কোয়েশ্চেন আছে। পুরো এক পাতা বড় করে প্যারাগ্রাফ করে লিখলো। কোন পয়েন্ট দেয়নি, কিছু দেয়নি। শুধু বড় করে একটাই প্যারাগ্রাফ লিখে দিল। তো এটা কিন্তু সবথেকে ভুল প্র্যাকটিস। বারবার বলছি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লিখবে। পয়েন্ট ওয়াইজ ছোট, ছোট পয়েন্ট করবে আলাদা, আলাদা কালিতে, তো দেখতে ভালো লাগবে, এক্সামিনার বেশি নাম্বার দেবে। বারবার বলছি কিন্তু একটু। আর ৫ মার্কসের জন্য কিন্তু তোমার কিন্তু খুব একটা কিন্তু ছোট লিখলে কিন্তু হবে না। তোমাকে মিনিমাম ৫ টা থেকে ৬ টা কিন্তু পয়েন্ট কিন্তু দিতেই হবে। কি বললাম? ৫ টা থেকে ৬ টা কিন্তু পয়েন্ট দিতে হবে। অনেকে কি করে না ৫ মার্কসের কোয়েশ্চেন গুলো একদম ছোট করে লিখে দেয়। মানে একটা ধরো A4 পেজে তোমার হাফ পেজ লিখে দিল ৫ নাম্বারের কোয়েশ্চেন। ও নাম্বার দেবে কি কথা? ২ নাম্বার দেবে, ২.৫ নাম্বার দেবে। এর থেকে বেশি দেবেই না তোমাকে। তো তোমাকে কিন্তু পয়েন্ট ওয়াইজ করে ৫ টা থেকে ৬ টা, মিনিমাম ৫ টা থেকে ৬ টা, মেক্সিমাম ৭ থেকে ৮ টা তোমাকে পয়েন্ট কিন্তু দিতেই হবে। এবারে দেখো মেক্সিমাম যেটা ভুল করে অনেকে মিসিং ডায়াগ্রাম। ডায়াগ্রামই আঁকে না। এটা কিন্তু সবথেকে একটা ভুল। ইঞ্জিনিয়ারিং লাইনে, ইঞ্জিনিয়ারিং এক্সামে ডায়াগ্রাম কিন্তু মাস্ট। তোমার যদি এক্সামে মেনশন করা থাকে যে স্কেমেটিক ডায়াগ্রাম আঁকো বা লেআউট ডায়াগ্রাম আঁকো বা যেকোনো ছবি আঁকো, তাহলে তোমাকে তো আঁকতেই হবে। এটা কোনো চারাই নাই। কিন্তু তোমার যদি নাও লিখা থাকে, তুমি যদি সেখানে ছবিটা আঁকো এবং ছবিটা ভালো করে এঁকে তুমি যদি তার নামটা লেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু সেখানে প্লাস পয়েন্ট হয়। তুমি কিন্তু সেই কোশ্চেনে কিন্তু বেশি কিন্তু নাম্বার কিন্তু পেতে পারবে। তবে এমনও তুমি ডায়াগ্রাম আঁকতে বসে যেও না যে একটা ডায়াগ্রাম আঁকতেই তোমার ০.৫ ঘন্টা চলে গেল। এই জিনিসটা করলেও কিন্তু হবে না। তা কি হবে? তোমার টাইম লস হবে। তোমার কাছে লিমিটেড টাইম। তোমার কাছে ২ ঘন্টা ৩০ মিনিটই আছে। তো তোমার কিন্তু এই জিনিসটা ম্যানেজ কিন্তু করতে হবে যে ডায়াগ্রাম কিন্তু আমাকে দিতে হবে। যত আমি ডায়াগ্রাম দেব সেই কোশ্চেনে কিন্তু আমার নাম্বার পাওয়ার চান্সটা কিন্তু তত কিন্তু বেড়ে কিন্তু যাবে। ওয়েস্টিং টাইম অন নিউ প্রবলেম, এটা কিন্তু আমার কিন্তু একটা শব্দে কিন্তু খারাপ কিন্তু জিনিস লাগে। দেখো তোমার যে বড় কোশ্চেন গুলো থাকবে, বড় কোশ্চেন গুলো তোমার কিন্তু মিনিমাম তোমার কাছে কিন্তু ৭ থেকে ৮ টা দাগ কিন্তু থাকবে। ৭ থেকে ৮ টা কোশ্চেন বলছি না। ৭ থেকে ৮ টা দাগ থাকবে। এবং এই দাগের মধ্যে কিন্তু অনেক কিন্তু মাল্টিপল কিন্তু কোশ্চেন থাকবে। কিন্তু তোমায় করতে করা হবে, তোমার কিন্তু ৫ টা দাগই করতে হবে। ৫ টা দাগ, প্রত্যেকটা দাগে ৮ নাম্বার, তাহলে ৪০ নাম্বার কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। অনেকে কি করে এই ৭ থেকে ৮ টা যে এই ৭ থেকে ৮ টা যে দাগ থাকে সেই সব ৭ থেকে ৮ টা দাগই করতে লেগে যায়। এটা কিন্তু করলে হবে না। তোমার তো লাভ নেই। তোমাকে তো কেউ এক্সট্রা নাম্বার তো তোমাকে দেবে না। তোমাকে তোমার যে ৫ টা দাগ সেই ৫ টা দাগের নাম্বারই দেবে। যেই ৫ টা দাগে তুমি সবথেকে বেশি নাম্বার পেয়েছো সেই ৫ টা দাগের নাম্বারই তোমার এখানে যোগ হবে। তো তোমার কিন্তু চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম ৬ টা দাগ করার। কি বললাম? একটা দাগ তুমি এক্সট্রা করতে পারো। কিন্তু এর থেকে বেশি তুমি করতে যেও না। তোমার জাস্ট টাইম ওয়েস্ট হবে। ওই টাইমে তুমি কিন্তু অন্য যে কোয়েশ্চেন গুলো আরো ভালো করে রাইট করতে পারবে, রিভিশন করতে পারবে, ডায়াগ্রাম ভালো করে আঁকতে পারবে। তো কেউ কিন্তু ৬ টা বড় কোয়েশ্চেনের বেশি কিন্তু করতে যেও না। ৬ টা বড় কোয়েশ্চেন করবে এবং ৬ টা বড় কোয়েশ্চেনই ভালো করে করবে এবং যেই ৬ টা দাগ তুমি হচ্ছে সবথেকে ভালো জানো সেই ৬ টা দাগই কিন্তু করবে। ৬ টা দাগ মানে কি? প্রত্যেকটা এরকম ১ নম্বর দাগ থাকবে। ১ নম্বর দাগে ধরো একটা ছোট কোয়েশ্চেন আছে ২ নাম্বারের। তারপরে ধরো আরেকটা তোমার হচ্ছে অন্য কোয়েশ্চেন আছে ৪ নাম্বারে। এরকম করে তোমার কিন্তু সাব কোয়েশ্চেন কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ যদি কোনো পয়েন্ট না বুঝতে পারো, আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। আরেকটা কে ভুল করে, নো রিভিশন এট দ্য এন্ড। অনেকে না রিভিশনই করে না। রিভিশন কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট একটা জিনিস। যতটা পড়েছো ততটা এক্সামের আগে পর্যন্ত তুমি রিভিশন করে যাও। কি বললাম? এক্সামে হলে যাওয়ার আগে তুমি যতটা পড়েছো, সাপোজ ধরো তোমার একটা সাবজেক্টে ৫ টা চ্যাপ্টার আছে। ৫ টা চ্যাপ্টার তোমার নোটস আছে। আমার কাছে যারা পড়েছো আমি তোমাকে ৫ টা সাবজেক্টের নোটস দিয়ে দিয়েছি। তো তুমি ১ ঘন্টায় একটা তুমি চ্যাপ্টার কিন্তু নোটস কিন্তু তুমি কমপ্লিট করে দাও। তুমি মানে ফার্স্ট তুমি রিভিশন করো। ঠিক আছে? তো তোমাকে প্রপার রিভিশন করে কিন্তু যেতে হবে। প্রত্যেকটা ইউনিট তোমাকে রিভিশন করে যেতে হবে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো তুমি সলভ করেছো, সেগুলো তোমাকে রিভিশন করে যেতে হবে। রিভিশন কিন্তু মাস্ট। তো এই প্রবলেম গুলো কিন্তু তোমার কিন্তু অনেকেই কিন্তু করে থাকো। এই প্রবলেম গুলো কিন্তু করলে কিন্তু হবে না। তো এই ভিডিওটা আমাদের এতটাই ছিল। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা যদি প্রপার ফলো করো, তোমরা আশা করি তোমাদের যে ডিপ্লোমা যে সেমিস্টার এক্সাম সেখানে তোমরা অবশ্যই সাকসেস পাবে এবং তোমরা কিন্তু বেটার নাম্বার, আগেরবারে তোমরা যে নাম্বারটা পেয়েছিলে সেম লিখে, এবারে সেম লিখে তোমরা কিন্তু বেটার নাম্বার কিন্তু পেতে কিন্তু পারবে। এভাবে আমি আমার সেমিস্টার এক্সামে প্রায় 9 সিজিপিএ পর্যন্ত তুলেছি। তো আশা করি তোমরাকেও আমি হেল্প করতে পারলাম। কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে? তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।